বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। ধন্যবাদ। দেখে নেব খেলার সময় শিরোনাম। নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সমস্যা নেই। দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়বে না অক্টোবরের মেগা ইভেন্টে, আশাবাদী বিসিবি। 8 দিন পর মাঠে ফিরল ঘরোয়া ফুটবল। সিনিয়র ডিভিশন লিগ দিয়ে আবারও শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে বন্ধ থাকা এই প্রতিযোগিতা। দেশের চলমান পরিস্থিতিতেও আসন্ন নারী টি-20 বিশ্বকাপ সহ ঘরোয়া আর আন্তর্জাতিক পরিকল্পনায় আসছে না কোনো পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিপিএল এর শিডিউল এগিয়ে আনা হলেও দল ও ভেন্যুর সংখ্যা বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায়, জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেন, ক্রিকেটার ও বোর্ড কর্তাদের নিয়ে অসত্য সংবাদ প্রকাশের বিরুদ্ধেও দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। অস্থির সময়কে পাশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, তবে পুরোপুরি শেষ হয়নি তার রেশ। সামনে দেশ ও দেশের বাইরে আছে টানা খেলা। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজই নয়, অক্টোবরে ঢাকার সিলেটে যে বসবে নারীদের টি-20 বিশ্ব আসর। বিসিএল, এনসিএল, বিপিএল, ঘরোয়া ও আন্তর্জাতিক, সামনে ব্যস্ত শিডিউল। চলমান পরিস্থিতির ইম্প্যাক্ট কতটুকু প্রভাব পড়বে ক্যালেন্ডারে? ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে, আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে, তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে। যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল, যে সময়ে যথাসময়ে আমাদের প্র্যাকটিস বলেন, বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন, আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা, যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি, সেভাবেই এগুলো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়েছে বিপিএল এর সময়। জানা গেছে এবার ভেন্যু আর ফ্র্যাঞ্চাইজি দুটোই বাড়ছে, কিন্তু কবে হবে ড্রাফট, বিপিএল এর আপডেটই বাকি। এখনো পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন যাই কিছু হোক না কেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং যখন হবে তখন সেই মিটিংয়ে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তখন আপনাদেরকে জানিয়ে দেব। গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ, কিন্তু সে আয়নার প্রতিবিম্ব হওয়া ছবিটি কি সবসময় চলতে পারে সরল রেখায়? এজেন্ডা বাস্তবায়ন আর ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেটার ও বোর্ড কর্তাদের নিয়ে প্রায়শই মন গড়া তথ্য দেয় অনেক গণমাধ্যম। সবশেষ বোর্ড সভায় তাদের ব্যাপারে কঠোর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির সভাপতি। মিডিয়া কমিটির চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া তার প্রক্রিয়া কি হবে। সংবাদ এটি সত্যের সাথে মিথ্যা যখন মিলে যায় তখন কিন্তু এটা আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায়। পারফরমেন্স এটা একটা প্লেয়ারের অন অ্যান্ড অফ এটা সবসময় থাকে, সো এটা আমরা সবাই জানি। তো এটা জানার পরেও যদি আমরা এই জিনিসটা করতে থাকি তখন সেই জিনিসটা সত্যি সত্যি দুঃখজনক, প্লেয়ারদের জন্য সব সময়ের জন্য দুঃখজনক। আমরা আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না, আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, তাদের যে গাইডলাইন আছে এই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করবো ইনশাল্লাহ। 6 আগস্ট এ দল আর 17 আগস্ট জাতীয় দল পাকিস্তানে উড়াল দেওয়ার আগে সেখানকার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে বোর্ড নিয়মিত খোঁজখবর রাখছে বলেও জানান এই বিসিবি পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্যারিস অলিম্পিকে বৈষম্যের শিকার আর্জেন্টিনা। ফুটবল মাঠ থেকে অলিম্পিক ভিলেজ, সব জায়গাতেই হেনস্থার শিকার হচ্ছেন আলবিসেলেস্তে অ্যাথলিটরা। যেখানেই যাচ্ছেন ফরাসি সমর্থকদের ক্রোধের সামনে পড়ছেন তারা। ধারণা করা হচ্ছে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, পিএসজি থেকে মেসির চলে যাওয়া, কোপা জয়ের পর এনজোর বর্ণবাদী উদযাপন তাতিয়ে রেখেছে প্যারিস প্রশাসন ও সাধারণ জনতাকে। আর সুযোগ পেয়ে সে ঝালি মেটাচ্ছেন আর্জেন্টাইন অলিম্পিক কন্টিনজেন্টের ওপরে। প্যারিস থেকে বিস্তারিত এসএম ইকবালের প্রতিবেদনে। প্যারিসে এসে আসলে কতটা বৈষম্যের শিকার আর্জেন্টিনা, এবং আসলেই তারা বৈষম্যের শিকার হচ্ছে কিনা। আর বৈষম্যের শিকার যদি হয়েই থাকে তাহলে কি বলা যেতে পারে যে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হারের যে প্রতিশোধ সেটা একটু ভিন্ন উপায়ে আর্জেন্টাইনদের উপর নিচ্ছে প্যারিস? এইসব নিয়ে আলোচনা বা সমালোচনা, তর্ক বা বিতর্ক হতেই পারে। অবশ্য তার পেছনে ভ্যালিড কিছু কারণও আছে।
আর্জেন্টিনা উদ্বোধনের 2 দিন আগে তাদের যখন অলিম্পিক মিশন শুরু করলো মরক্কোর বিপক্ষে, সেখানে একেবারে অদ্ভুতরে একটা ঘটনা। ম্যাচ শেষ হয়ে গিয়েছে, 2-2 গোলে ম্যাচ ড্র হয়েছে, 2 ঘন্টা খেলা বন্ধ হলো। বন্ধ থাকার পর মাঝখানে ফ্যানদের গন্ডগোল হলো, মরক্কান ফ্যানরা মাঠে চলে আসলো, গন্ডগোল করলো। তারপরে রেফারি আবারও ম্যাচ মাঠে গড়ালেন। যদিও আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন এবং মরক্কো দলের ক্যাপ্টেন দুজনেরই কিন্তু সম্মতি ছিল, বা টিম অফিসিয়াল যারা ছিল সবারই কিন্তু সম্মতি ছিল এই ম্যাচ আর মাঠে গড়ানোর দরকার নাই, 2-2 গোলে ড্র হয়েছে, সবাই সেটা মেনে নিয়েছে। কিন্তু রেফারি কি করলো, 2 ঘন্টা পর এসে সিদ্ধান্ত দিল যে না, ম্যাচটা আবারও মাঠে গড়াবে। এবং আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে যে গোল করে ইকুয়ালাইজ করেছিল সেটা VAR এ সেটি বাতিল করে দেওয়া হলো এবং সেই ম্যাচটা আর্জেন্টিনা 2-1 ব্যবধানে হেরে গেল। এই যে থিয়াগো আলমাদার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস বা জিনিসপত্র চুরি এবং আর্জেন্টিনার মরক্কো ম্যাচে রেফারির পক্ষপাতমূলক আচরণ চাইলে কিন্তু এক সুতোতে গাঁথা যায়। কারণ কাতার বিশ্বকাপের পর এই দল দুটোর মাঝে সম্পর্ক কিন্তু বেশ শীতল হয়েছে। লাস্ট আর একটা উদাহরণ যদি দেই, এনজো ফার্নান্দেজের কথা আসবে। আর্জেন্টিনা যখন ব্যাক টু ব্যাক কোপা শিরোপা জিতলো কদিন আগেই কলম্বিয়াকে হারিয়ে, শিরোপা জিতে টিম বাসে উদযাপন করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। এনজো ফার্নান্দেজ একটি গান গিয়েছে ফ্রেঞ্চ ফুটবলারদের নিয়ে, তাদের যে আফ্রিকান বংশোদ্ভূত যে ফুটবলারগুলো রয়েছে তাদের আসলে ন্যাশনালিটি কি বা বাবা মা কে কোথায় থেকে এসেছে, কেন তারা ফ্রান্সকে রিপ্রেজেন্ট করে, এইসব নিয়ে একটি গান গিয়েছে। এবং সেই গানটি কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দলের উপর কিন্তু বর্ণবাদের অনেক বড় একটা এলিগেশনস এসেছে। এবং আমরা যতটুকু জানি ফিফা থেকেও কিন্তু বিষয়টি তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়ানি ইনফ্যান্তিনো এই বিষয়টি নিয়েও কথা বলেছেন। এনজো ফার্নান্দেজের মধ্যে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, বলা হয়েছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যদিও হাভিয়ার মাসচেরানো এনজো ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছে। মোটা থেকে অনেক ঘটনাই ঘটে গেছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে, যেটা শুরু হয়েছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে। সেই ম্যাচের পর আমরা কিন্তু দেখেছি আর্জেন্টিনা টিম যখন বুয়েনোস এইরেসে ফিরে গিয়েছিল, সেখানে কিলিয়ান এমবাপের একটু পুতুল হাতে এমি মার্তিনেজকে কিন্তু সেলিব্রেশনস করতে দেখা গেছে, যেটা ছিল ব্যঙ্গাত্মক সেলিব্রেশনস। তো এই বিষয়গুলো কিন্তু ফ্রেঞ্চ ফুটবল কর্তা যারা রয়েছেন বা ফ্রান্সের নাগরিক যারা রয়েছেন তাদের মস্তিষ্কে কিন্তু থেকে গেছে। তারা সুযোগ পেলে আর্জেন্টিনাকে সেই প্রতিশোধ বা এর জবাবগুলো যে দেবে সেটা কিন্তু অনুমিত ছিল। তাহলে কি 2004 মেলানো যায় কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজের উদযাপন বা কাতার বিশ্বকাপ জয়ের পর এমি মার্তিনেজ বা আরো যে ফুটবলার যারা আছে, যারা যে ফ্রান্সকে নিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন, উদযাপন করেছেন, তারই কি একটা টেকনিক্যাল প্রতিশোধ নিচ্ছে ফ্রান্স? এখন দেখার পালা আর্জেন্টাইন অ্যাথলিটরা মাঠে তার কতটা জবাব দিতে পারে। তারা যদি স্বর্ণপদক ছিনিয়ে আনতে পারে তাহলেই বলবো যে এই বৈষম্যমূলক আচরণগুলো করা হচ্ছে তাদের সঙ্গে, তার যোগ্য জবাব হবে পদক জয়। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন রিপোর্টার এস এম ইকবাল। অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকবাল, বলা যেতে পারে গেল 2 দিনের মধ্যে আজ কিন্তু প্রথমবারের মতো সূর্য দেখেছে প্যারিস। অর্থাৎ গেল 2 দিন একেবারে মেঘে ঢাকা ছিল। থেমে থেমে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির প্রভাব পড়েছিল ওপেনিং অনুষ্ঠানে। এবং আজকের যেই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ইভেন্ট হয়েছে সেই ইভেন্টগুলো কিন্তু মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এই বৃষ্টির জন্য। স্পেশালি বলতে হয় আজকে যে সাইক্লিং ইভেন্ট ছিল সেই সাইক্লিং ইভেন্টটি কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে এই বৃষ্টির মধ্যে সাইক্লিস্টরা কীভাবে তাদের ইভেন্ট পরিচালনা করবে বা কীভাবে পার্টিসিপেট করবে। তবে শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যে দুর্দান্তভাবে তারা পারফরমেন্স করেছে এবং বৃষ্টির মধ্য দিয়েই কিন্তু প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে বা চলছে। তবে বলা যেতে পারে যে বৃষ্টির কারণে যে প্রত্যাশিত যে ফ্যান এঙ্গেজমেন্ট সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা প্যারিসের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হ্যাপেনিং প্লেস, যেসব জায়গায় সাধারণত দর্শকদের সমাগম থাকে সেই সব জায়গায় কিন্তু আমরা গিয়েছি। প্রত্যাশিত যেই এঙ্গেজমেন্ট থাকার কথা ছিল সেটা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত লক্ষণীয় হয়নি। এর পেছনে দুটো কারণ থাকতে পারে, সিকিউরিটি একটা রিজন থাকতে পারে, আর একটা ওয়েদার। তারপরেও বলা যেতে পারে যে আমরা ওয়েদার ফরকাস্ট যেটা দেখেছি যে আজ পর্যন্তই প্যারিসে বৃষ্টি থাকার কথা রয়েছে। আগামীকাল থেকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এবং অলিম্পিক গেমসটা জমে উঠবে। এবার যদি গেমস সম্পর্কে বলি, সেটা যে আজ বেশ কয়েকটি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে। এখন পর্যন্ত 6টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে এবং মেডেল ট্যালিতে শীর্ষ টপার এখন পর্যন্ত রয়েছে চায়না এবং তারাই প্যারিস অলিম্পিকের প্রথম গোল্ড মেডেলটি জিতেছে মিশ্র
মিশ্র যে ইভেন্টটি রয়েছে 10 মিটার রিয়ার রাইফেলসের নারী এবং পুরুষ মিলে যেটি কমপ্লিট করে থাকে সেইখানে হচ্ছে তারা গোল্ড মেডেল জিতেছে এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তারা এই মেডেলটি জিতেছে এবং এরপর আরও একটি স্বর্ণপদক তারা জিতেছে। একই সঙ্গে আজকে বেলজিয়ামের ঝুলিতে স্বর্ণপদক গিয়েছে, জাপানের ঝুলিতে স্বর্ণপদক গিয়েছে এবং অস্ট্রেলিয়া একটি স্বর্ণপদক জিতেছে। এখন পর্যন্ত এই 6টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে। স্বাগতিক ফ্রান্স একটি রৌপ্য নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট রয়েছে। এর বাইরে সবচেয়ে বড় খবর হচ্ছে দিতে চাই সেটা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের খবর আমরা জানাতে চাই। কারণ হচ্ছে এবারের প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার শুরুটা হচ্ছে প্রত্যাশিত হয়নি। আমরা দেখেছি আর্জেন্টিনা মরক্কোর কাছে আনফর্চুনেটলি হেরে গিয়েছিল, যদিও সেই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল। ম্যাচ 2 ঘন্টা বন্ধ ছিল, 2 ঘন্টা বন্ধ থাকার পর আবারও কিন্তু আর্জেন্টিনাকে মাঠে নামানো হয়েছিল এবং ড্র ম্যাচটা শেষ পর্যন্ত ভারে নিয়ে গিয়ে আর্জেন্টিনার একটি গোল বাতিল করা হয় এবং আর্জেন্টিনা মরক্কোর এগেনস্টে হেরে যায় এবং সেই ম্যাচের জন্য আর্জেন্টিনা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যদিও সেই অভিযোগটি ফিফা আজকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ সেই ম্যাচ নিয়ে আর কোনো ধরনের কোনো অনুযোগ আর্জেন্টিনার আর থাকছে না। তবে সুসংবাদ হলো আর্জেন্টিনার এই প্যারিস অলিম্পিকে টিকে থাকার জন্য আজ ডু অর ডাই একটি ম্যাচ ছিল ইরাকের বিপক্ষে এবং সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা 3-1 ব্যবধানে জিতেছে এবং 3-1 ব্যবধানে জিতে এখান থেকে যে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে রেস, সেই রেসে কিন্তু আর্জেন্টিনা এখন ভালোভাবেই টিকে রয়েছে। পক্ষান্তরে ইরাক তাদের প্রথম ম্যাচে ইউক্রেনের কাছে 2-1 ব্যবধানে জিতেছিল এবং ইরাকের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা এখন ফিকে হয়ে গিয়েছে। অর্থাৎ সেই ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেনকে হারালে, ন্যূনতম ব্যবধানে হারালেই হচ্ছে আর্জেন্টিনা রাউন্ড অফ 8 আমরা যেটা বলি অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থ্রো করবে, সেই প্রত্যাশা রাখা যেতেই পারে। থিয়াগো আলামাদা গোল করেছেন এবং আর্জেন্টিনার স্পটলাইটে যারা থাকেন তারা দুর্দান্ত পারফর্ম করেছেন, সেদিক থেকে প্রত্যাশা রাখা যেতেই পারে। এবার যদি ফোকাস করি হচ্ছে আমাদের লোকাল ইভেন্ট অর্থাৎ বাংলাদেশের যে 5 জন অ্যাথলিট এসেছে এর মধ্যে সাগর ইসলাম আর্চারি থেকে তিনি তার ইভেন্ট শুরু করেছেন প্যারিস অলিম্পিকের উদ্বোধনের একদিন আগে। আগামীকাল শুরু হতে যাচ্ছে রবিউল ইসলাম, তাকে ঘিরে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। তিনিও কোটা প্লেসের খুব কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিলেন। এখন আগামীকাল 10 মিটার রিয়ার রাইফেল যেটার মিশ্র ইভেন্টে চায়না আজ স্বর্ণপদক জিতেছে, সেই ইভেন্টে আগামীকাল তিনি মাঠে নামেন। তাকে ঘিরেও অনেক প্রত্যাশা রয়েছে। তার কাছ থেকে যেমনটা আমরা চেয়েছিলাম, তিনি যেমনটি প্রত্যাশা করছেন যে তিনি যদি টোটাল স্কোর 630 করতে পারেন তাহলে টপ 8 অর্থাৎ পদকের যে মঞ্চ, সেই পদকের মঞ্চে যাওয়ার প্রত্যাশা তিনি করছেন। আমাদেরও প্রত্যাশা থাকবে যে হচ্ছে তার যে প্র্যাকটিসটা হয়েছে দীর্ঘ সময় ধরে সেটার ধারাবাহিকতা তিনি ধরে রেখে কালকে যে হচ্ছে বাংলাদেশ লাল সবুজদের একটা স্বপ্ন রয়েছে শুটিংকে ঘিরে, সেই স্বপ্নটা তিনি বাস্তবায়ন করবেন। ফাইনাল রাউন্ড পর্যন্ত তিনি যাবেন অর্থাৎ মেডেল রাউন্ড পর্যন্ত আমরা প্রত্যাশা করছি রবিউল হয়তো বা প্যারিস অলিম্পিকে মেডেল রাউন্ড নিশ্চিত করবে। তো আপাতত প্যারিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্যারিস থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM ইকবাল। প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক পেল চীন। 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের লিহাও শেং ইয়োতিং হুয়াং জুটি। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। দিনের দ্বিতীয় স্বর্ণটাও গেছে চীনের ঘরে। সিনক্রোনাইজড 3 মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে দেশটি। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। জমকালো উদ্বোধনের পরও প্যারিসের জন্য মন ভালো হওয়ার কোনো উপলক্ষ নেই। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে যেমন বৃষ্টির বাগড়া ছিল, ঠিক আজকেও প্যারিসে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। তবে এই বৃষ্টির মাঝেও কিন্তু থেমে নেই পদক জয়ের লড়াই। ইতোমধ্যেই প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক বাগিয়ে নিয়েছে অন্যতম ফেভারিট চীন। 10 মিটার মিশ্র দলগত এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে তারা দক্ষিণ কোরিয়াকে 16-12 পয়েন্ট ব্যবধানে। এই ইভেন্টে চীনের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে দক্ষিণ কোরিয়ার শুটাররা। তবে লিহাও শেং ইয়োতিং হুয়াং এর পারফরমেন্সের কাছে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। ম্যাচটি তারা হেরে যায় 16-12 পয়েন্টে। অর্থাৎ চীনের হয়ে প্রথম স্বর্ণপদক এই জুটি জয় করলেন প্যারিস অলিম্পিক এবং একই সঙ্গে প্যারিস অলিম্পিকের যে পদকের যে তালিকা রয়েছে সেই রেসে কিন্তু তারা এগিয়ে গেলেন। অলিম্পিকে সবসময় গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কিন্তু বেশ টক্কর চলে এবং সেই টক্করে কিন্তু বলা যায় যে উদ্বোধনের পরের দিনই যে হচ্ছে যেই পদকের লড়াই, সেই পদকে কিন্তু চায়না এগিয়ে গেল সেটা বলতে হবে। এবং এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে কাজাখস্তান এবং এই 3টি পদকই হচ্ছে প্যারিস অলিম্পিকের প্রথম পদক। 2004 গ্রিস অলিম্পিকের পর এবারই প্রথম মেডেল ফাইটের প্রথম দিনেই কোনো পদক জয় করেছে গ্রেট ব্রিটেন। SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস।
8 দিন বন্ধ থাকার পর সিনিয়র ডিভিশন লিগ দিয়ে আবারও শুরু হলো ঘরোয়া ফুটবল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঘরোয়া লিগের সব খেলা বন্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খেলা চলাকালীন ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে। দেশ জুড়ে ঘটে যাওয়া সেই সহিংসতার কারণে ঘরোয়া লিগের চলমান সব ফুটবল স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িকভাবে বন্ধ করা হয় সিনিয়র ডিভিশন প্রথম বিভাগ লিগ। অন্যদিকে এক ম্যাচ না খেলেই ঢাকা আবাহনীকে চ্যাম্পিয়ন করে সমাপ্ত ঘোষণা করা হয় অনূর্ধ্ব 18 লিগ। তবে লিগের শিডিউল ঠিক রাখতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিত করা প্রথম বিভাগ লিগ চালু করে বাফুফে। ক্লাবগুলো চাচ্ছে যত দ্রুত লিগটাকে শেষ করা যায়, তা সেই হিসেবে আমরা ফিক্সার করেছি। কিন্তু আপনারা জানেন যে রাজনৈতিক অস্থিরতার জন্য এই 8 দিন পরে আমরা শুরু করলাম। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই লিগ চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খেলা চলাকালীন ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ভেন্যুতে কোনো জটিলতা নেই, আমি ভেন্যুতে ছিলাম সকালে, সেই ধরনের কোনো জটিলতা আমাদের নেই, আর সেটা হয়ও নেই বিগত দিনে। আর আমাদের এখানে পুলিশ প্রশাসনও আছে, পুলিশের লোকও আছে, আর আমাদের ইন্টারনাল যারা সিকিউরিটি যায় দায়িত্ব পালন করে তারাও আছে। সেই হিসাবে আমরা সব কিছু বিবেচনা করি আমরা সিনিয়র ডিভিশন লিগটা শুরু করেছি। এদিকে প্রথম বিভাগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ BCL এ মোট 4 দলকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সেই ক্ষেত্রে বাধ্যতামূলক থাকতে হবে ক্লাব লাইসেন্স। BCL এর টিম সংখ্যা বাড়ানো যায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা 4টে প্রমোশন দিয়েছি আর 2টা রেলিগেটেড করেছি। এখন আমাদের এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ ফিফা AFC যে বিধিবিধানগুলো আছে 4টে উঠুক, 2টাই উঠুক, এদেরকে পরবর্তীতে BCL খেলতে হলে লাইসেন্সিং করতে হবে। এবারের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হবে 2 দলের। 8 দিন পর চালু হওয়া লিগে প্রথম ম্যাচে লিটল ফ্রেন্ড ক্লাবকে 3-0 গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। নারী এশিয়া কাপে আরও এক শিরোপার হাতছানি ভারতের সামনে। ডাম্বুলায় রোববার ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্মৃতি হারমনপ্রীতরা। স্টেডিয়াম ভর্তি দর্শক নিয়ে ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনরিককে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অল হোয়াইটদের হয়ে প্রেজেন্টেশনে আবেগতাড়িত হয়ে পড়েন 18 বছর বয়সী স্ট্রাইকার। আনুষ্ঠানিকভাবে রিয়ালের জার্সি গায়ে জড়িয়ে এনরিক বলেন, নিজের ও পরিবারের স্বপ্ন সত্যি হওয়ায় রোমাঞ্চিত তিনি। ঐতিহাসিক দিনে অশ্রুসিক্ত হয়ে পড়েন আবেগতাড়িত। রিয়ালের সাদা জার্সি গায়ে জড়ানো যে স্বপ্নের মতন, সেটাই যেন ফুটে ওঠে এনরিকের চোখে মুখে। 18 বছরের এনরিকের প্রেজেন্টেশনে ফুল হাউস সান্তিয়াগো বার্নাব্যু। সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত আসনের ফাঁকা ছিল মাত্র 200 সিট। এনরিককে বরণ করে নেয়ার দিনে মাঠে আসা অধিকাংশই ছিলেন ব্রাজিলিয়ান। মিথ্যে বলবো না, আমি এত মানুষের উপস্থিতি আশা করিনি। এটা অবিশ্বাস্য। আমি অনেক খুশি। ছোটবেলা থেকে সব সময় মাদ্রিদ ফ্যান ছিলাম এবং এখন আমি মাদ্রিদের হয়ে খেলবো। সন্তানের ঐতিহাসিক প্রেজেন্টেশনের সাক্ষী হতে এদিন বার্নাব্যুতে উপস্থিত ছিলেন এনরিকের মা বাবা। ইউরোপ সেরা ক্লাবে সন্তানের নাম লেখানোর দিনে আবেগতাড়িত হয়ে পড়েন তারাও। এনরিকো জানান, অল হোয়াইটদের হয়ে নাম লিখিয়ে স্বপ্ন সত্যি হয়েছে তার। আমি এখন এখানে, আমি খেলতে যাচ্ছি। আমি অনেক বেশি খুশি। আমার পরিবারও। এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করার মতো শব্দ নেই। আমি সবসময় এখানে আসতে চেয়েছি, মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। স্বপ্ন ছিল, যা আজ বাস্তব। 15 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পেছনে রেখে এনরিকের গায়ে চাপানো ছিল 16 নম্বর জার্সি। সিলেসাও স্ট্রাইকারের জন্য অবশ্য এখন কাজটা বেশ কঠিনই। আগে থেকেই আক্রমণ ভাগে তারকার মেলা। কদিন আগে নাম লিখিয়েছেন এমবাপে। সব মিলিয়ে জায়গা পেতে এনরিককে দিতে হবে নিজের সর্বোচ্চটাই। প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচে রিয়ালের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে এনরিকের। এসি মিলান, বার্সেলোনা ও চেলসির বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে 3টি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সিরিয়াস বিজনেস শুরু সুপার কাপ দিয়ে। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোস। এরপর 19 তারিখ শুরু লিগ শিরোপা মিশন। মৌসুমের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োরকা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ধারাভাষ্যকারের ভুলে বিতর্কের মুখে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে দক্ষিণ কোরিয়ার বহরকে উত্তর কোরিয়ার নামে পরিচয় করিয়ে দেন ধারাভাষ্যকর। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। এমন ভুলের কারণে কোরিয়ান ভাষায় বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে IOC।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের অলিম্পিক আসরের। প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আয়োজক প্যারিস। নাচ গান থেকে শুরু করে বিনোদনের সবকিছুই রাখা হয়েছিল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত প্রতিযোগিতার শুরুতে কোনো কমতে রাখেনি আয়োজকরা। তবে এমন নিখুঁত আয়োজনেও রয়ে গেছে বিতর্ক। সেন নদীতে একের পর এক নৌযানে চলে দলগুলোর বহর। প্রায় 6 কিলোমিটার অ্যাথলিটদের প্যারেডের শুরুটা হয় গ্রিসের বহর দিয়ে, আর শেষ হয় স্বাগতিক ফ্রান্সকে দিয়ে। এর মধ্যে একটি নৌযানে দেখা যায় কঙ্গো, কুক আইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও কোস্টারিকার দলকে। সেখানেই ভুল করে বসেন ধারাভাষ্যকার। উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বহরকে উত্তর কোরিয়ার নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার দল দৃশ্যমান হতেই তাদের পরিচয় করিয়ে দেন ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অব কোরিয়া নামে, যা উত্তর কোরিয়ার সরকারি নাম। ধারাভাষ্যকারের এমন ভুলে অবাক হয়ে যান অনেকেই। একই নাম ব্যবহার করা হয় উত্তর কোরিয়া দলের ক্ষেত্রেও। দুই দেশের বৈরী সম্পর্কের কথা জানা গোটা বিশ্বের। অলিম্পিক্সের মতো আসরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আয়োজকদের কাছে তুলে ধরে দক্ষিণ কোরিয়া। পরে অবশ্য এ নিয়ে কোরিয়া ভাষায় বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছে আইওসি। এমন ঘটনার পর প্যারিসে দলের সঙ্গে থাকা দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মিরান তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাককে এটা নিয়ে বৈঠকে বসার অনুরোধ করেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্রিকেটে আবারও টুরিং ফি রীতি ফিরিয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আধুনিক ক্রিকেটে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে টুরিং ফি দেবে ইসিবি। স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনতে এমন উদ্যোগ ইংল্যান্ডের। একটা সময় ছিল যখন কোনো দল সফরে আসলে তাদের জন্য টুরিং ফি বরাদ্দ রাখত আয়োজক বোর্ড। আধুনিক ক্রিকেটের আদলে বদলে গেছে সেই পুরনো রীতি। তবে হারানো সেই প্রথা আবারও ক্রিকেটে ফিরিয়ে আনার প্রয়াস ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ডে যেতে জিম্বাবুয়ের আনুষঙ্গিক সব খরচ দেবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের এমন উদ্যোগ স্কাই স্পোর্টসের এক আলোচনায় নিশ্চিত করেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। এ ধারা ফিরিয়ে আনতে গত বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মূলত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ের সমতা কমিয়ে আনতে এমন উদ্যোগ ইসিবির। এটা অনেক বড় একটা দায়িত্ব। আইসিসির রাজস্ব বন্টন পদ্ধতি কিংবা দ্বিপাক্ষিক সিরিজে রাজস্ব ভাগাভাগি যেভাবে হয়ে আসছে তা পুরনো হয়ে গেছে। আগামী বছর জিম্বাবুয়ে আমাদের এখানে সফরে আসবে। সহকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের আবাসন দায়িত্ব নেয় আয়োজক বোর্ড। তবে তাদের কোনো ট্যুরের জন্য কোনো অর্থ বরাদ্দ থাকে না। যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবো তখন সফরে আসার জন্য তাদের জন্য ট্যুরিং ফি দিব। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার ক্ষেত্রে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক সব খরচ বহন করতে হয় সফরকারী দলকে। এরপর বেশিরভাগ বিষয়ের দায়িত্ব নেয় আয়োজক বোর্ড। সফরে যাওয়ার খরচে আর্থিকভাবে দুর্বল অনেক দলই চাপে পড়ে যায়। তবে টিভি সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, টিকিট বিক্রি সহ সব আয়ই পায় আয়োজক বোর্ড। তাই রাজস্ব বন্টনে সমতা আনতে এমন উদ্যোগ ইসিবির। 22 বছর পর আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের মাঠে এখন পর্যন্ত মাত্র 4টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। নারী এশিয়া কাপের খবর। ভারতের টানা দ্বিতীয় নাকি শ্রীলঙ্কার প্রথম? এশিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালে টুর্নামেন্টের সফলতম দলের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। সবশেষ আসরসহ এর আগে এশিয়া কাপে 5 বার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমবারের মতো এশিয়া কাপ জিততে তাই ইতিহাস গড়ার বিকল্প নেই লঙ্কানদের সামনে। শেষ 5 ম্যাচে কোনো হার নেই ভারতীয়দের। অন্যদিকে শেষ 5 ম্যাচ খেলে 4 জয় আর 1 হার শ্রীলঙ্কার। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ভারত। মেন ইন ব্লুদের 18 জয়ের বিপরীতে লঙ্কানদের জয় 4টি। উল্লেখ্য, এশিয়া কাপে একক আধিপত্য হারমনপ্রীতদের। আগের 8 আসরের 7টাতেই শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। একবার না করে দেন আমরা কেউ আসবো না। একবার নিষেধ করে দেন আমরা এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সমস্যা নেই। দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়বে না অক্টোবরের মেগা ইভেন্টে, আশাবাদী বিসিবি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।